এইটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি নাই। যে এই বিভিন্ন দেশ থেকে যে জঙ্গি সন্দেহে, তারপর সন্ত্রাসী সন্দেহে ধরে ধরে তাদেরকে ডিপোর্ট করে। এবং অদ্ভুত ব্যাপার হলো, নাকি এটা কাকতালীয় তাও জানি না, সেটা হলো যে এই যে যাদেরকে জঙ্গি সন্দেহে এই যে ধরে ডিপোর্ট করে, যেমন এই যে ইতালিতে একজন বাংলাদেশি মানুষকে জঙ্গি সন্দেহে তাকে ডিপোর্ট করছে, যেটা নাকি এখানে খবরে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কাকতালীয়ভাবে না কি আমি আজ পর্যন্ত এটা মিলাতে পারি না যে তারা সব মুমিন মুসলমান কেন। এই যে ভারতের বহু লোককে এই আমেরিকা থেকে কিন্তু ডিপোর্ট করছে, আমরা জানি, হাতে হাত কড়া পরিয়েও কিন্তু ডিপোর্ট করছে, কিন্তু তাদেরকে তো জঙ্গি হিসাবে ডিপোর্ট করেনি। তারা এই আমেরিকাতে নাকি অবৈধ ছিল, ওয়ার্ক পারমিট বা তাদের ভিসার মেয়াদ পার হয়ে গেছিলো, এরপরে অবৈধভাবে এই যে আমেরিকাতে ছিল, ওই জন্য ডিপোর্ট করছে। কিন্তু এই ডিপোর্টেশন এবং অন্য এই যে মুমিন মুসলমানদের যে ডিপোর্টেশন, এটা তো ভাই এক জিনিস না। এই যে ইতালিতে এরকম একটা ঘটনা ঘটছে, যেটা নাকি আমি খবরে দেখলাম, তো ভিডিও ক্লিপটা একটু শোনা যাক। ইতালি থেকে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। উগ্রবাদে জড়িত থাকার সন্দেহে। এখন এই উগ্রবাদটা কী জিনিস? বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, যদিও তো নাম এখানে এখনও বলে নাই, অ্যাটলিস্ট শুনলাম না, কিন্তু নিশ্চিতভাবে সে কিন্তু মুমিন মুসলমান। আমরা কখনো কোনো হিন্দু বা খ্রিস্টিয়ান বা বুদ্ধিস্ট এদেরকে কিন্তু আমরা শুনি নাই। হ্যাঁ, তারা যে ডিপোর্ট হয় না তা তো না, তারা হয় অবৈধভাবে যদি থাকে, কিন্তু জঙ্গি সন্দেহে তাদেরকে কখনো ডিপোর্ট করা হয় তা তো শুনি নাই। দেখি তারপর কি বলে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, উগ্রবাদে জড়িত সন্দেহে ইতালি থেকে বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানো হয়েছে। একজন মাত্র বাংলাদেশি, এখন সে ইতালিতে কী ধরনের জাতীয় নিরাপত্তার হুমকি হতে পারে বুঝলাম না। মানে কি ইতালিকে একেবারে ম্যাসাকার করে দিবে, এই ধরনের কোনো আশঙ্কা কি তাদের মধ্যে কাজ করছিল? তো বুঝতেছি না। বাংলাদেশে যেহেতু মুমিন মুসলমান হবে, দেখি নাম বলে কিনা, পরে আমরা শুনি। উগ্র ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে। উগ্র ইসলামী জঙ্গিবাদের সাথে জড়িত থাকার সন্দেহে মানে কি? আসলে সন্দেহ না, প্রমাণই পেয়েছে, তাই না? তো উগ্র ইসলামী জঙ্গিবাদের সাথে যদি কেউ জড়িত থাকে, নিশ্চয়ই কোনো হিন্দু বা খ্রিস্টান অথবা কোনো বুদ্ধিস্ট অথবা কোনো নাস্তিক তো জড়িত থাকবে না, এটাই তো ধরে নেওয়া যায়। মানে কমন সেন্স তো তাই বলে নাকি? এখন কি জানি কোনো হিন্দু আবার ওই উগ্র ইসলামী জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে গেল কি না, বোঝা তো যাচ্ছে না, নাম তো বলে না। এখন এটাও তো আবার বুঝলাম না যে উগ্র ইসলামী মতবাদ আবার কী জিনিস। ইসলাম কি দুই রকম নাকি? একটা হলো শান্তিবাদী ইসলামী মতবাদ, আর একটা হলো উগ্র ইসলামী মতবাদ। যদি এটা হয় তাহলে দুইটাই তো আসলে ইসলাম, তাই না? দুইটাই তো আসলে ইসলাম। এখন এইটা কি, এই ইতালি এটা কি অন্যায় কাজ করলো না? তারাই তো আবার বলে যে তাদের দেশ হলো ডেমোক্রেসির কান্ট্রি, এ কান্ট্রি অফ ফ্রিডম, এ কান্ট্রি অফ ডেমোক্রেসি, এ কান্ট্রি অফ ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন, যে যার ধর্ম পালন করবে, তাই না? তো তারা কি জানে না যে ইসলাম যদি দুই রকম হয়, একটা হলো শান্তিবাদী ইসলাম আর একটা যদি হয় উগ্রবাদী ইসলাম, তাহলে দুটাই তো আসলে ইসলাম, মানে দুটাই তো আসলে একটা ধর্ম, তাই না? তো তাই যদি হয় তাহলে তারা প্রকৃত ইসলাম পালনে তারা বাধা দিবে, এবং প্রকৃত ইসলাম যদি কেউ পালন করতে যায় তাহলে তাকে উগ্রবাদী ইসলামী সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, জঙ্গি আখ্যায়িত করে তারা এই যে স্বদেশে ফেরত পাঠাবে। এটা কি অন্যায় না? এই দুনিয়াতে মুমিন মুসলমানরা চুপ থাকে কেন? এই সমস্ত জঙ্গি টঙ্গি ধরা পড়লে এদেরকে যদি এদের পক্ষে যদি কথা বলে তারা, তাহলে তারা আসলে স্বীকার করে নেয় যে ইসলাম একটা জঙ্গিবাদী আদর্শ, এরকম নাকি কি জানি। আবার এরাই কিন্তু দল বেঁধে ওই যে হামাস, গাজার যে হামাস, তাদের পক্ষে কিন্তু আবার মিছিল করে, তাই না? ওই হামাস, ওরাও তো জঙ্গিবাদী ইসলামী আদর্শের অনুসারী, যাদের মূল লক্ষ্য হলো গোটা পৃথিবীতে কি ইসলামী খালিফেত প্রতিষ্ঠিত করবে, ইসরায়েলকে ধূলিসাৎ করে দিয়ে তারা ওই গাজাকে বানাবে কি বিশ্ব খালিফেত, মানে খিলাফতের কেন্দ্র। তো তারপরে দেখি খবর কি বলে। ইতালীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, ওই ব্যক্তি জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন।
কেন ওই লোক কি কোনো আত্মঘাতী হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল নাকি? যদি সেইটা হয় তাহলে তো অবশ্যই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। হয় যেমন এই যে অস্ট্রেলিয়াতে বাপ আর বেটা মিলে, বাপ আর ছেলে দুইজন মিলে ওই যে হানুকা উৎসবে সিডনির সি বিচে হামলা চালিয়ে কত 15-16 জন ইহুদিকে হত্যা করে ফেলছে। এবং তারা কিন্তু নিজেদের জীবনের পরোয়া করে নেই, কারণ তারা যখন সিদ্ধান্ত নেয় ওই কাজটা করবে তখন তারা নিশ্চিতভাবেই জানতো যে তারা কিন্তু জীবনে ফিরবে না। এবং তাহলে কেন এই কাজটা করলো? ওই ইহুদিগুলো তাদের কোনো সর্বনাশ করছিল নাকি, বা তাদের বিরুদ্ধে কোনো কিছু করছিল নাকি? না। তাদের সাথে কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? যে না, তাও ছিল না। তাহলে এই বাপ আর পুত্র মিলে কেন ইহুদিদেরকে হত্যা করার জন্য প্ররোচিত হলো? মমিন মুসলমানরা কি কখন এটা চিন্তা করে? আসলে প্রত্যেকটা মমিন মুসলমান জানে যে ইসলামের দুশ্মন হলো 1 নম্বর হলো ইহুদিরা। আসলে সবাই মানে কাফের বলতে যারা নাকি অমুসলিম সবাই শত্রু। এবং যেহেতু কাফের বলতেই কিন্তু ইহুদিদের ওই ইসলামের শত্রু। কাফের মানে কি? যারা নাকি ইসলাম গ্রহণ করে নাই তাদের এক কথায় বলা হয় কাফের। এই হেতু পৃথিবীতে যত অমুসলিম আছে, তার সে হিন্দু হোক, খ্রিস্টিয়ান হোক, বুদ্ধিস্ট হোক, ইহুদি হোক, মুশরেক হোক, অথবা মনে করেন নাস্তিক হোক, উটকো নাস্তিক মাস্তিক যেগুলো আছে না, সবই কিন্তু ডিফাইন্ড অ্যাজ কাফির। হ্যাঁ, কিন্তু এই কাফিরদের মধ্যে আবার ইসলাম এদেরকে প্রায়োরিটি ভিত্তিতে চিহ্নিত করেছে যে কারা 1 নম্বর শত্রু। তো তারা দেখছে যে ইহুদিরা হলো 1 নম্বর শত্রু। এই জন্যই ওই যে হাদিসে আমরা দেখি যে বলা আছে যে একদিন ভবিষ্যতে এমন আসবে যেদিন ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে, আর কোনো ইহুদি যদি ওই পাথরের আড়ালে লুকিয়ে থাকে তাহলে পাথর মমিনকে মানে জিহাদিকে ডেকে বলবে যে হে আবুল, হে হে সগির, আমার পিছনে এই যে একটা ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো। অর্থাৎ প্রায়োরিটি ভিত্তিক তালিকা তৈরি করলে 1 নম্বরে হলো ইহুদি এবং পরবর্তীতে অন্যান্যরা আসে। এখন ওই যে বন্ডি বিচে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি বিচে এখানে এই যে বাপ আর বেটা এই দুইজনে মিলে বস্তুত তারা ইসলামের যে বিধান, নবীর যে নির্দেশ, আল্লাহ যে নির্দেশ, কোরআনের যে নির্দেশ, সেটাই এখানে পালন করছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা গণতান্ত্রিক, উদার, মুক্ত, তারপরে ধর্মনিরপেক্ষ পরিবেশে বসবাস করেও দীর্ঘদিন বসবাস করেও কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে মুমিন মুসলমান রয়ে গেছে, এবং তারা কিন্তু ন্যূনতম কিন্তু উদার হয় নাই। উদার তো হয় নাই, বরং আরও বেশি উগ্র হয়েছে, তাই না? এবং যে কারণেই তো এই ঘটনাটা ঘটিয়েছে, তাই না? তো এখন ইতালিতে যে বাংলাদেশিকে ধরা হয়েছে সেও কি এই ধরনের কোনো কিছু প্ল্যান পায় তারা করছিল কি না কে জানে, মনে হয় করছিল। এই জন্যই তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, মনে তো হচ্ছে এরকমই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ব্যক্তিকে ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, যদি দেখা যায় মানে তল্লাশ করা হয় আর কি, ইনভেস্টিগেশন করা হয় যে এ কীভাবে ইতালিতে গেছিলো, দেখা যাবে সে বৈধ বিষয়ে ইতালিতে গেছিলো। আমার তো মনে হয় না। সে দেখবেন যে ওই নদী, খাল, মরুভূমি, জঙ্গল, সাগর, মহাসাগর পাড়ি দিয়ে হয়তো কোনোভাবে গিয়ে ইতালিতে পৌঁছাইছিল এবং অতঃপর সেখানে রাজনৈতিক আশ্রয় চাইছিল। ইতালি কি করছে? মানবতার স্বার্থে, হিউম্যান রাইটসের স্বার্থে, অতি উদারতার স্বার্থে তাকে কি আশ্রয় দিয়েছে, তাকে হয়তো বৈধতা দিয়েছে, তাই না? সে কিন্তু ইতালি কিন্তু তাকে মানুষ হিসেবে গণ্য করেই কিন্তু এই কাজটা করছে, যে বেচারা এত কষ্ট করে যখন আসছে দেশে, যদি তার জীবন বিপন্ন হয় তো আমরা তাকে আশ্রয় দিই, সমস্যা কী? এবং আমরা তো জানি যে এই ধরনের কেসের 100 ভাগের 100 ভাগই ভুয়া, অর্থাৎ এদের কারোরই জীবন বিপন্ন না। বাংলাদেশে এদের কারোরই জীবন বিপন্ন না। এগুলো হলো দালালের হাত ধরে, দালালকে টাকা দিয়ে, তারপরে নদী, সাগর, মরুভূমি, বন জঙ্গল এগুলো পাড়ি দিয়ে কিন্তু ইতালি পৌঁছায়, গ্রিসে পৌঁছায়। এগুলো তো এখন আমরা জানি, এটা তো নতুন কোনো কিছু না। তো একে কিন্তু মুমিন মুসলমান হিসেবে তখন কিন্তু তারা ট্রিট করে নাই। তারা কিন্তু একে মানুষ হিসাবে ট্রিট করে তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, বৈধতা দিয়েছে, ভালো জীবন দিয়েছে। কিন্তু তাহলে নিয়ম অনুযায়ী যে আপনাকে আশ্রয় দিল বিপদে, আপনাকে থাকতে দিল, বাঁচিয়ে রাখলো, একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব কি তাদের উপরে কৃতজ্ঞ থাকা না? কিন্তু এই ব্যক্তি কিন্তু কৃতজ্ঞ তো হয়ই নাই, বরং আরও বেশি অকৃতজ্ঞ হয়ে এইবার ইতালির সমাজকে কিভাবে ধ্বংস করা যায় ও কিন্তু সেই ধরনের প্ল্যান পায় তারা লিপ্ত ছিল।
আর লিপ্ত ছিল বলেই কিন্তু ওকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তো একজনকে পাঠিয়ে দিল, বাকি যে এখনও হাজারে হাজারে এই একই মনোভাবের অধিকারী লোকজন মুমিন মুসলমান এই যে ইতালিতে ঘোরাঘুরি করে, কয়জনকে এরা ধরবে আর কয়জনকে ফেরত পাঠাবে কে জানে। আমি মাঝে মাঝে আসলে বুঝি না, আমরা বলি যে ইউরোপিয়ান সোসাইটি বা ইউরোপিয়ান কালচার তারা অনেক বুদ্ধিমান, তারা অনেক শেয়ানা, তারা অনেক স্মার্ট। তো তাই যদি হয় তারা অনেক জ্ঞানী গুণী, কারণ তারা তো সভ্যতা তৈরি করেছে, তো মিথ্যা কথা না। তো সভ্যতা যখন তৈরি করছে, জ্ঞান বিজ্ঞান যখন চর্চা করছে, তো তখন তারা কি ইসলামকে চর্চা করে নাই কখনো নাকি? যদি করে থাকে তাহলে ওর মধ্যে কি আছে এবং মুসলমানরা কি বিশ্বাস করে এবং কি লালন করে, এটা কি তারা কখনোই বিশ্বাস করে নাই বা কখনোই এটা জানে নাই? এটা তো হতেই পারে না। তো তাই যদি হয় তাহলে ওরা কি কারণে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিল বা দিচ্ছে, এখনও দেয়? মানে এটা তো অনেকটা একেবারে সেধে উইলিংলি স্টুপিডিটি, তাই না? এটা তো একটা উইলফুল স্টুপিডিটি ছাড়া তো আর কিছুই না। এটা হলো যে ইনভাইটিং ক্রোকোডাইলস ডিগিং দ্য ক্যানালস, এটাই তো, মানে খাল কেটে কুমির আনা। এবং এটা কিন্তু এখনও করে যাচ্ছিল। এই সাম্প্রতিক কালে এসে আমরা কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। সাময়িক কাল এই মাত্র অল্প কিছুদিন হলো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা এখন আস্তে আস্তে এই মুসলমানদের ব্যাপারে ক্ষিপ্ত হচ্ছে। এইবার মুসলমানরা যতই বলে যে এইটা হলো রেসিজম, এইটা হলো আমরা তো সাদা চামড়ার না, এইটা হলো অ্যাপাথেইজম অর্থাৎ বর্ণবাদ, আমাদের প্রতি রেসিজম আচরণ করা হচ্ছে, যেটা কিন্তু দশকের পর দশক ধরে এইগুলা বলতো, বলে কিন্তু এরা ভিতরে ঢুকতো। এই ব্রিটেনে এরকমভাবে লক্ষ লক্ষ ঢুকছে। এখন এই ব্রিটেনকে তারা ইসলামিক করতেছে, আর তখনই ব্রিটেনের লোকজন কিন্তু রাস্তায় নেমে এখন ব্যাপকভাবে কি প্রতিবাদ শুরু করছে। আমি জানি না ভবিষ্যতে এইটা কোনো গৃহযুদ্ধের দিকে মোড় নেয় কি না, কারণ মুমিন মুসলমানদেরকে তো আপনি এত সহজে লাইন করবেন এইটা মনে হওয়ার কোনোই কারণে। একটা পর্যায়ে দেখা যাবে যে হাতে অস্ত্র তুলে নিয়েছে, আর তখন আমার তো ধারণা যে এমন একদিন আসবে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন ইহুদিদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে অ্যাডলফ হিটলার ওই জার্মানির ফুয়েরার কী করলো, ইহুদিদেরকে একেবারে গোষ্ঠীশুদ্ধ মেরে কেটে সাফা করে দেওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করলো, তাই না? আমি আশ্চর্য হব না ভবিষ্যতে যদি এরকম ঘটনা এই মুসলমানদের ক্ষেত্রে ঘটে, কারণ এটা বিস্ময়কর ব্যাপার যে দেশে আপনি গেলেন ভালো জীবন যাপন করার জন্যে এবং তাদেরকে আপনি মিথ্যা কাহিনী বললেন যে বাংলাদেশে আমার জীবন বিপন্ন। আদৌ তো আপনার জীবন বিপন্ন না। আপনি বাংলাদেশে আপনার ধর্মীয় আদর্শ দর্শন দিয়ে আপনি আপনার দেশকে ভাগাড়ে পরিণত করছেন, করে ভালো জীবনযাপন করার জন্য আপনি নদী খাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে এই সমস্ত দেশে গেছেন, গিয়ে তারা আপনাদের থাকতে দিল, পড়তে দিল, আশ্রয় দিল এবং ভালো জীবনযাপন দিল। কোথায় আপনি কৃতজ্ঞ হবেন না? আপনি 1450 বছর আগেকার দর্শন ধর্মীয় আদর্শ এর ভিত্তিতে আপনি কি এদেরকে ঘৃণা করা শুরু করলেন এবং ভিতর থেকে আপনি তাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা আপনি করলেন। তো এরা কাহাতকা সহ্য করবে, মানে কাহাতক সহ্য করবে, অনেক দিন সহ্য করছে আমরা দেখি এবং আমরা কিন্তু আশ্চর্য হতাম যে এইটা কি এরা কি অন্ধ নাকি? তো যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে যত এই যে পশ্চিমের দেশগুলোতে তথাকথিত যাদেরকে জঙ্গি বলা হয়, আমি অবশ্য তাদেরকে জঙ্গি বলি না, বলি তারা খাঁটি সহি মুমিন মুসলমান। তো তাদেরকে ধরে ধরে এখন বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, মানে স্ব দেশে পাঠানো হচ্ছে। এমনকি আমি দেখছি যে ডোনাল্ড ট্রাম্প ওই যে মিনেসোটাতে ওখানে সোমালিয়ান বংশোদ্ভূত একটা বিশাল জনগোষ্ঠী আছে, যেখান থেকে ইলহান ওমর ওখানে কংগ্রেসম্যান নির্বাচিত হয় এবং এখন এরা ওই অঞ্চলে শরিয়া কায়েমের ধান্দা করছে। চিন্তা করে দেখছেন যে আমেরিকার মতো দেশে সেখানেও আস্তে আস্তে এমন ঘেঁটো তৈরি করছে। এবং নট অনলি এই মিনেসোটা, এই যে মিশিগানের এই যে ডিয়ারবোর্ন, সেখানেও কিন্তু একই ঘটনা। সেখানে কিন্তু একটা বিশাল অঞ্চল পুরো অ্যারাবিক করে ফেলছে, মানে এবং সেখানে অভ্যন্তরে নাকি ইসলামিক শরিয়া চালু হয়ে গেছে। তো আমেরিকার জনগণ কিন্তু এখন আস্তে আস্তে জেগে উঠছে এবং ডোনাল্ড ট্রাম্প না আসলে এটা হতো কিনা কে জানে। এখন দেখা যাক কি হয়। এখন মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে সভ্য মানুষ হবে
নাকি 1450 বছর আগেকার মুমিন মুসলমান হিসেবে এই দুনিয়াতে তারা থাকবে, এবং যদি সেটা চায় তাহলে আসলেই তাদের অস্তিত্ব এই পৃথিবীতে কতদিন টিকে থাকবে। আমার মনে হয় যে এ ব্যাপারে তাদের চিন্তাভাবনা করার সময় এসে গেছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।